আজকের বিষয় হলো যোগ দর্শন। দর্শনের যে ছটি যে স্বরদর্শন যেটাকে আমরা বলি আর কি, ছটি ভাগ আর কি, তার মধ্যে একটি হলো সাংখ্য আর যোগ, যেটা অনেকটা একই ধরনের দর্শন। আমরা অনেক সময় বলি অ্যালাইক ফিলোসফি, সাংখ্য দর্শনে যোগ দর্শন, ঠিক সেই রকমই ন্যায় বৈশেষিকও অ্যালাইক ফিলোসফি, এবং একই রকমভাবে বেদান্ত এবং মীমাংসা এরাও কিন্তু একই রকমের দর্শন। তার ফলে যোগ দর্শনটা অনেকটাই আমরা বলি আর কি, যেটা স্রষ্টা হলেন পতঞ্জলি, এবং যেটা অনেকটাই সাংখ্য দর্শনের একটা প্রয়োগমূলক একটা শাখা আর কি। এবং তার ফলে সাংখ্য দর্শনের সঙ্গে যোগ দর্শনের কিন্তু বহু অংশে তাদের মধ্যে একটা সমতা আছে। সেটা মেটাফিজিক্সের দিক থেকে আছে, সেটা মেটাফিজিক্স, এপিস্টেমোলজি এবং অ্যাক্সিওলজি, সমস্ত দিক থেকে তাদের মধ্যে কিন্তু একটা পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক একটা সিমিলারিটি কিন্তু তাদের মধ্যে কাজ করছে আর কি। কিন্তু ভারতীয় দর্শনের যে বিভিন্ন রকমের যে বৈচিত্র্য যেটা আর কি, সেই বৈচিত্র্যের একটা বড় একটা জায়গা হলো কিন্তু এই যোগ দর্শন কিন্তু যেটা আর কি। এবং আমরা দেখবো যে এই যোগ দর্শনের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু যে আজকের দিনে কি প্রবলভাবে বর্তমান সেই যোগ দর্শনের যে প্রভাবটা আর কি। এবং তার কারণ হলো এই দর্শনটা কিন্তু যতটা না তার থেকে অনেক বেশি ব্যবহারিক। এবং এই ব্যবহারিক হওয়ার ফলে আমরা যেটা লক্ষ্য করেছি, এই যোগ দর্শনের যে প্রয়োগ এবং প্রসার এবং মানুষের যে তার সঙ্গে যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের ফলে যোগ দর্শনের ব্যাপকতা বা ব্যাপ্তিটা কিন্তু আমরা কিন্তু অনেকটাই কিন্তু সাধারণ মানুষের মধ্যে বা বিস্তারের দিক থেকে আমরা প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি সেটা আর কি। সাংখ্য দর্শন যেরকমভাবে পঞ্চবিংশতি তত্ত্বের কথা আমরা বলেছি মেটাফিজিক্সের দিক থেকে, একই রকমভাবে যোগ দর্শন সেই পঞ্চবিংশতি তত্ত্বের একটা অংশ সেটা কিন্তু এখানে আছে। অতিরিক্ত একটি অংশ এখানে আছে, সেটাকে আমরা বলি যে যেটা যোগ দর্শনের সাথে সাংখ্য দর্শনের একটা যে ব্যবধান, সেই ব্যবধানটা আমরা এখানে করতে পারি। সেটা হচ্ছে সাংখ্য কিন্তু বিশেষত নাস্তিক দর্শন, আর যোগ দর্শন আস্তিক। বুঝতে হবে এই নাস্তিকতা বা আস্তিকতা কিন্তু বেদের ভিত্তিতে নয়, কিন্তু সেটা বৈদিকেরা ঠিক কথা, সাংখ্য বৈদিক, যোগ বৈদিক। কিন্তু সাংখ্য ঈশ্বরে বিশ্বাসী না, আর যোগ দর্শন ঈশ্বরে বিশ্বাসী। যদিও অনেকে মনে করেন যে সাংখ্য দর্শনও একটা অংশ যে তারা ঈশ্বরে বিশ্বাসী, কিন্তু যেটা ঠিক এই মুহূর্তে যেটা বলা যেতে পারে বেসিক যে পার্থক্য, ডিফারেন্স যেটা আর কি, সেটা হচ্ছে সাংখ্য দর্শন হচ্ছে উইদাউট গড, অর্থাৎ যেখানে ঈশ্বরত্ব নেই, আর এটা হচ্ছে উইথ গড, যেটা ঈশ্বরত্ব আছে। একটা হচ্ছে থেস্টিক, একটা অ্যাথেস্টিক, একটা হচ্ছে আস্তিক দর্শন, একটা হচ্ছে নাস্তিক দর্শন। এবং এই পঞ্চবিংশতি তত্ত্বের মধ্যেও আমরা লক্ষ্য করবো যে এই যে পুরুষ এবং প্রকৃতি, এবং পুরুষ এবং প্রকৃতি তো একটা ঘটনা, যে পুরুষ মানে যেটা আমার ইন্টারনালিটি, যেটা আমার কি, যেটা আমার কনসিয়াসনেস, যেটা আমার ইন্ডিভিজুয়ালিটি, যেটা আর কি, যেটা আমার একটা নিজস্ব একটা অটোনমাস ফোর্স, যেটা আর কি ইন্ডিপেন্ডেন্সি একটা, যেটা আর কি অটোনমাস ফোর্স একটা আর কি, আমার যে আত্মনির্ভরশীলতা যেটা আর কি। এবং আমি কোনোভাবেই কারোর সঙ্গে সম্পর্কযুক্ত না, কিন্তু কোনোভাবে আমার সাথে সম্পর্ক ছাড়া সৃষ্টিও সম্ভব না। তো সেই রকমভাবে যে একটি শক্তি, যে শক্তিটা কনসাস, একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ইন্টারনাল ফোর্স, সেটা হচ্ছে পুরুষ। এবং আমার যে এক্সটার্নালিটি আর কি, আমার যে অন্তর্জগতের বাইরে যে আমার বহির্জগৎ যেটা আর কি, আমার যে সারাউন্ডিংস, যেটা আমার কিন্তু প্রকৃতি। এবং সৃষ্টি তখনই সম্ভব হয় যখন সেই ইন্টারনালিটি, সেই চেতন সত্তা, এবং এক্সটার্নালিটি আমার যে সেই অচেতন সত্তা, যেটা পরস্পর যখন যুক্ত হয়, তখনই সৃষ্টি সম্ভব। চেতন এবং অচেতন এই দুটি সত্তা পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি সম্ভব হয়। এবং এই সৃষ্টির মধ্যে মুখ্যত যে ভূমিকাটা যেটা পালন করছে, সেটা কিন্তু এখানে ঈশ্বরত্ব, সেটা আর কি। অর্থাৎ এখানে আমরা মনে করছি যে ডুয়ালিজম যেটা আছে, পুরুষ প্লাস প্রকৃতি, এবং সেখানে ঈশ্বরত্ব বা ঈশ্বরত্বের যে ভূমিকা, এবং তার ফলে সৃষ্টি সম্ভব। সুতরাং এখানে কিন্তু এইরকমভাবে আমরা বলতে পারি যে সাংখ্য দর্শনের সঙ্গে যোগ দর্শনের কিন্তু ডুয়ালিস্টিক রিয়ালিজম নিয়ে কোনো সংশয় নেই। এটাও ডুয়ালিস্টিক, ওটাও ডুয়ালিস্টিক। এখানে ঈশ্বরত্ব আছে, আর সাংখ্য দর্শনে ঈশ্বরত্ব নেই, সেটা আর কি। এবং যদি আমরা মনে করি যে তাহলে আমাদের শেষ পর্যন্ত আত্মমুক্তি করতে, আত্মমুক্তি আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি না।
আমরা আমাদের ইন্টারনালিটি ভার্সেস এক্সটার্নালিটি, আমাদের যে অন্তর্জগৎ, আমাদের যে অন্তর্ভাবনা, আমাদের যে শক্তি, অন্তর্শক্তি যেটা, সেই শক্তিকে আমরা বহির শক্তি থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি কি পারছি না। যদি পারি, প্রয়োগমূলক দর্শনের মধ্য দিয়ে যখন আমরা সেটা করতে পারছি, সেটা যোগ দর্শন। আর যখন সেটা আমরা এপিস্টেমোলজিক্যাল পার্সপেক্টিভ, লজিক্যাল পার্সপেক্টিভ, আমার যে প্রত্যক্ষ বিভিন্ন রকম অভিজ্ঞতা, কর্মযোগ, তার মধ্য দিয়ে যখন করার চেষ্টা করছি, তখন সেটা সাংখ্য দর্শন। সেটা এবং যোগ দর্শনে কি সেটা স্পেসিফাই করেছে। এবং বেসিক চ্যালেঞ্জটা প্রতিটি মানুষেরই কিন্তু এইটা, প্রত্যেকটা হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা এই জন্য আমরা সবসময় একটা কাজের মধ্যে দিয়ে যাই যে আমরা এই দুটোকে, আমাদের অন্তর্শক্তি এবং বহির্শক্তি, এদের মধ্যে আমরা পৃথক একটা অস্তিত্বকে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারছি কি পারছি না। যেমন আমরা অনেক সময় লক্ষ্য করি না যে বিভিন্ন রকমের যে ঘটনা, সেগুলো আমাদের প্রভাবিত করে। খবরের কাগজ কোনো একটা ঘটনা পড়ে আমরা আমাদের ইমোশনাল ফিলিং হয়, একটা পার্শ্ববর্তী কোনো একটা ঘটনা শুনে আমরা রিয়্যাক্ট করি, অর্থাৎ বিভিন্ন ঘটনার প্রতি আমাদের যে রিয়াকশান। এবং তার বিশেষ কারণ হচ্ছে এইটা যে আমরা প্রভাবিত হই, আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি না আমাদের অন্তর্জগৎ এবং বহির্জগৎ, আমাদের ইন্টারনালিটি, আমাদের এক্সটার্নালিটিটাকে আমরা ডিফারেন্সিয়েট কিন্তু করতে পারি না। কিন্তু যদি পারি, যে পদ্ধতির মধ্য দিয়ে পারি, সেটা যদি দেখা যাবে অষ্টাঙ্গিক মার্গের মধ্য দিয়ে যদি আমরা পারি, 8-fold পাথের মধ্য দিয়ে যদি আমরা পারি, যোগ দর্শনে যেটা বলেছে মার্গ, সে মার্গের মধ্য দিয়ে যদি আমরা পারি, তখনই সেটা কিন্তু একটা যোগ দর্শনের একটা প্রাসঙ্গিক এবং প্রয়োগমূলক জায়গা থেকে আমরা সেটাকে নিশ্চিন্ত করতে পারি। অর্থাৎ সেটা পারা যায়, কিন্তু পারাটা কিন্তু এটা কিন্তু কোনো কথার কথা নয়, সেটা কিন্তু আমাকে অধ্যবসায়ের মধ্য দিয়ে, আমাকে রোজকার জীবনের বিভিন্ন রকমের আমাদের যে প্র্যাকটিসিং ফিলোসফির মধ্য দিয়ে আমরা সেটাকে কার্যকরী করতে পারি। তার ফলে এটা ঘটনা যে মেটাফিজিক্যাল, এটা ডুয়ালিস্টিক রিয়ালিজম, এটা অর্থাৎ এখানেও পুরুষ থাকছে প্লাস প্রকৃতি, পুরুষ এবং প্রকৃতির পারস্পরিক সন্নিবেশের বা সমন্বয়ের মধ্যে যে সৃষ্টিতত্ত্ব, যেখানে ঈশ্বরত্বের প্রভাব বর্তমান থাকছে, এবং যে প্রকৃতির যে এখানে যে তার যে বিবর্তন, সেই বিবর্তনের যে প্রথম যে প্রকাশ, সেটা আমরা দেখেছি যে যখন আমরা প্রকৃতির মধ্য দিয়ে আমাদের এক্সটার্নালিটিতে যখন বড় হয়ে ওঠে, আমাদের যে বিভিন্ন রকম সারাউন্ডিংস যখন আমাদের কাছে অনেক প্রাসঙ্গিক হয়ে ওঠে, তখন কিন্তু আমরা আমাদের মধ্যে আমাদের বিভিন্ন রকম আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, মানুষে ডিফারেন্সিয়েট করে থাকি আর কি, যে কেউ ভালো, কেউ খারাপ, কেউ অনেক বেশি গুণী, কেউ কম গুণী। অর্থাৎ সেটা কিন্তু আমাদের মহৎ বা আমাদের কিন্তু বুদ্ধি, যার মধ্য দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি আর কি। যে আমরা দেখেছি কোনো প্রাণী পৃথিবীতে দীর্ঘদিন ধরে বেঁচে আছে, কোনো প্রাণী সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তনের সাথে সাথে অবলুপ্ত আর কি। ওয়াই? কারণ মহৎ বা বুদ্ধি হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের অস্তিত্বের পক্ষে বিশেষ সহায়ক, সেটা আর কি। মহৎ আছে বলেই আমাদের অস্তিত্ব আছে, এবং মহৎ আছে বলেই আমরা ডিফারেন্সিয়েট করি বলে আমাদের মধ্যে অহংকার বর্তমান। এবং যে অহংকার থেকে কী হয়, বিভিন্ন রকম অ্যাট্রিবিউটস ডেভেলপ করে, বিভিন্ন রকমভাবে আমাদের ভিতরে ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করে, যেগুলো কখনো আমরা মনের সাহায্যে সেটাকে প্রকাশ করার চেষ্টা করি, পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করি। আর এই পঞ্চ ইন্দ্রিয় কার্যত আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের প্রকাশে সাহায্য করে। তাই শেষ পর্যন্ত নলেজ তখনই সম্ভব যদি মন এবং পঞ্চ ইন্দ্রিয়ের যে পারস্পরিক ইন্টারাকশন, ক্রিয়া প্রতিক্রিয়া, তার মধ্য দিয়ে যদি আমরা সঠিক পথে আমরা পরিচালিত হই, তখনই কিন্তু জ্ঞানেন্দ্রিয়ের বিকাশ সম্ভব। সেটা অর্থাৎ সেন্সেস ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমাদের জীবনের পক্ষে, জ্ঞানের পক্ষে প্রথম দরকার। সেটা যদি আমাদের সেন্সেসটা ডেভেলপমেন্ট হয়, তখন জ্ঞানের বিকাশ সম্ভব। সেটা সুতরাং এরকম না যে জ্ঞানের বিকাশ কিন্তু শুধুমাত্র ইনফরমেশান থেকে আমাদের নলেজটা চলে গেল। তো সেই নলেজটাই প্রকৃত নলেজ, যেটা আমাকে এই এক্সটার্নালিটি বা ইন্টারনালিটির মধ্যে ডিফারেন্সিয়েশন করতে শিখছে। আর যদি সেটা শেখায়, তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিভিন্ন রকম মার্গের আশ্রয় নিতে হচ্ছে, যেটাকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়েছে ভারতীয় দর্শনে। যার প্রথমটি আমরা জেনেছি, সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে যম বা সংযম। যে যম বা সংযম 5টি উপাদানের সমষ্টি। একটি হচ্ছে ট্রুথ, একটি হচ্ছে নন ভায়োলেন্স, একটি হচ্ছে অস্তেয়, একটি হচ্ছে ব্রহ্মচর্য, এবং আরেকটি হচ্ছে অপরিগ্রহ। অর্থাৎ একটি হচ্ছে সত্য, মানে আমরা জানি যে আমাদের যা কিছু রিয়ালিটি, যা কিছু বাস্তব, তার মধ্যে একটা সত্য লুকিয়ে আছে। অর্থাৎ
আমাদের পরিদৃশ্যমান জগতে যেটা রিয়েল সেটা সত্য। এবং গান্ধীজি বলেছেন যে ট্রুথ ইজ মাই হাইয়েস্ট গড, সত্য হচ্ছে আমার কাছে সর্বোচ্চ ঈশ্বর সত্য, এবং অহিংসা হচ্ছে সেটা আমার রুট পথ। সুতরাং আমরা লক্ষ্য করবো যে গান্ধীজিও কিন্তু দেখা যাবে যে হয়তো সরাসরি না, কিন্তু তিনিও কিন্তু এমন দুটো মার্গকে বেছে নিচ্ছেন যেটা কিন্তু অনেকটাই কিন্তু এই যোগ দর্শনের একটা বেসিক একটা উপাদান, একটা সাধারণ একটা উপাদান, যেটা যে সত্যের ওপরে জয় মোরা, সত্যের ওপরে মন মোরা করিব সমর্পণ। সুতরাং সেই সত্যটা হচ্ছে আমার কাছে সর্বোচ্চ একটা জায়গা আর কি। এবং সেই সত্যে পৌঁছানোর জন্য যে পথটা আমরা অবলম্বন করবো সেটা কখনো গান্ধীর ক্ষেত্রে অহিংসা, বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম, রবীন্দ্রনাথের কাছে সেটা সৌন্দর্য চেতনা, সত্য এবং সুন্দর রবীন্দ্রনাথের কাছে একই রকম। সুতরাং তিনি সত্যকে পাওয়ার জন্য সৌন্দর্যের সাধনা করেছেন, এবং অহিংসা গান্ধীর কাছে সেই পথ। সুতরাং ট্রুথ হচ্ছে এমন একটা জায়গা যার একটা রিয়ালিটি এবং প্র্যাকটিস ভারতীয় যোগ দর্শনের ক্ষেত্রে একটা বেশ বড় একটা আঙ্গিক সেটা আর কি। সুতরাং এই যে পঞ্চসোপান যেটা নিয়মের মধ্যে জমের মধ্যে পড়ছে আর কি, তার মধ্যে ট্রুথটা হচ্ছে প্রথম, নন ভায়োলেন্স হচ্ছে দ্বিতীয়, অহিংসা তৃতীয়টা হচ্ছে অচৌর্য, মানে যেটা চুরি না করে। এবং আমরা এখন তো প্রায় তো শুনি অনেক কথা যে যেমন রিসার্চের ক্ষেত্রে আমরা শুনি অনেক সময় এথিক্স, রিসার্চ এথিক্স, অর্থাৎ এটা অনেকটা এরকমই বলা যায় যাতে চুরি না করা আর কি। সেটা যে আমরা বলছি যে ফলসিফিকেশন যাতে না হয়, ফেব্রিকেশন যাতে করে না হয়, যাতে করে প্লাজিয়ারিজম যাতে করে না হয়, হ্যাঁ, বিভিন্ন ডুয়ালিজম যাতে করে না হয়, সেগুলো সবই এক ধরনের এই ধরনের মানে আমরা কোনো একটা নিজের মৌলিক যে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে কোনো একটা বিষয়বস্তুকে উত্থাপন করবো, কোনো একটা মৌলিক ভাবনা চিন্তার মধ্যে কোনো একটা জিনিসকে আমরা উপস্থাপন করবো, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের দর্শনের একটা বড় জায়গা। এবং সে একই রকমভাবে আমাদের শিক্ষা জীবন ব্রহ্মচর্য সেটাকে সুনিশ্চিত করে আর কি, যে আমাদের যে লাইফ লং এডুকেশন সেটা যেমন ঠিক কথা, আমার জীবনের একটা অংশ শুধুমাত্র শিক্ষার জন্যই ধার্য করে, সেটাই ব্রহ্মচর্য। এবং অপরিক্রমণে দান গ্রহণ না করে, এবং দান গ্রহণ না করাটা এটা ভারতীয় দর্শনের বড় একটা জায়গা, যে অনেক সময় দান গ্রহণ করার মধ্য দিয়েও শেষ পর্যন্ত আমাদের মানসিক বিভিন্ন রকম সমস্যা ঘটে, আমাদের চারিত্রিক বিভিন্ন রকমের স্খলন ঘটে। সুতরাং অপরিগ্রহ বা দান গ্রহণ না করাও একটি অন্যতম একটা উপাদান, যেটা জমের 5টি নিয়মের মধ্যে একটি আর কি। এটি গেলে একটা মার্গ। সেরকম একই রকমভাবে আমরা বলি নিয়ম, বিভিন্ন রকমভাবে নিয়মের মধ্যে আমরা বলবো যে আমরা জানি যে যেটা আর কি আমাদের রেগুলার যেটা আমরা করি আর কি, সে ভোরবেলা ওঠা, আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের যে রোজকার যে ফিজিক্যাল যে সমস্ত আমাদের যে ব্যালেন্স যেগুলো আছে, কন্ট্রোল যেগুলো আছে, সেগুলো নিয়ম মাপে সেগুলো পরিচালনা করা। এবং আমরা বলি যে স্নান যেটা আর কি বলি আর কি, সেটা করা। এছাড়াও অনেক সময় আমরা বলি যে বিভিন্ন রকমভাবে আমাদের যে সকালবেলা উঠে যে বিভিন্ন রকমের স্বাধ্যায় বলি আমরা অনেক সময় আর কি, যে বিভিন্ন রকমভাবে সংশ্লিষ্ট যেগুলো ধর্মীয় যেগুলো পুস্তক সেগুলো পাঠ করা। এইরকমভাবে অনেক রকম নিয়মকানুন আমরা মধ্য দিয়ে যদি আমরা পরিচালিত হই, সেটাও কিন্তু আমাদের জীবন গঠনে সাহায্য করে। আমরা অনেক সময় বলি না যে মিশনারিজ অ্যাক্টিভিটিস যেগুলো আছে বিভিন্ন রকম, আমাদের দেশে যারা পড়াশোনা করে মিশনারি, তাদের দেখা যাবে এটা একটা রুলস রেগুলেশনের মধ্য দিয়ে বড় হতে হচ্ছে। তারা অনেক সময় এই নিয়মানুবর্তিতাই মানুষের জীবন গঠনে সাহায্য করে। সুতরাং এটি আরেকটি মার্গ, যেটাকে আমরা নিয়ম বলেছি। সেরকমভাবে আসন, ভারতীয় জীবন দর্শনটা বড় একটা জায়গা, যেটাকে আমরা অনেক সময় পপুলারলি যোগাসন বলি আর কি। অর্থাৎ আসন যেটা আমাকে শারীরিক বিকাশের সাথে যুক্ত করছে এবং সঠিক মানসিক বিকাশের জন্য সঠিক শারীরিক বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট খুব জরুরি সেটা আর কি। ঋষি অরবিন্দ অনেক সময় ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সেখানেও যোগ চর্চাটা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় অরবিন্দের জীবন দর্শনে বা যোগ দর্শনে আর কি। এবং সেখানে আমরা দেখি ঋষি অরবিন্দ যোগ এই আসনটাকে অনেক সময় ফিজিক্যাল কালচার বলছেন আর কি। অর্থাৎ শরীরটা যেন একটা আমাদের যে যোগ সাধনার একটা বিরাট একটা মানে একটা মাধ্যম, যার সঠিক ভাবনা সঠিক বিকাশ যদি না থাকে, তবে কিন্তু শরীর চর্চা যদি ঠিক মতো না হয়, আমরা কিন্তু সঠিকভাবে যোগচর্চা বা আমাদের যে আমরা যেটা বলি ডেভেলপমেন্ট মানসিক বিকাশের ক্ষেত্রে যে আমাদের যে বিষয়গুলো দরকার, সেগুলো অনেক সময় কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে আর কি। খুবই পপুলার আর আজ একটি মার্গ হচ্ছে প্রাণায়াম, অর্থাৎ যেটাকে আমরা বলি ব্রিদিং কন্ট্রোল, যেটাকে আমরা বলি যে আমরা কখনো আমরা দেখি আমরা শ্বাসটা আমরা নিচ্ছি আর কি,
নিয়ে সেটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি, আবার সেটাকে আমরা সে অক্সিজেনেটেড এয়ারটাকে নিয়ে আমরা সেখানে কার্বনযুক্ত বাতাসটাকে আমরা বার করে দিচ্ছি। এই যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বলবো প্রাণায়াম, যেটা ভারতবর্ষে এখন বেশ জনপ্রিয়, সেটা কি এই প্রত্যেকটি ধাপের মধ্য দিয়ে কিন্তু আমাদের কিন্তু এই শারীরিক নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে আমরা কিন্তু যোগের কাছাকাছি আমরা পৌঁছতে পারি। আমাদের যে জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারি এই মার্গের মধ্য দিয়ে। কারণ যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিসিং ফিলোসফি সম্ভব হয়, অর্থাৎ অনেকটা এরকম যে মূল কাজটা তখনই করা সম্ভব যদি আনুষঙ্গিক জীবন আচরণগুলোকে আমরা জীবনযুক্ত আচরণগুলোকে আমরা সঠিকভাবে পালন করতে পারি। এবং দেখবো আরেকটি খুব গুরুত্বপূর্ণ মার্গ হচ্ছে প্রত্যাহার। আমার মনে হয় যে এটাও মানে প্রাণায়ামের মতোই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু প্রত্যাহার যুক্ত করতে পারছে যেমন যোগ, বিযুক্ত করতে পারছে কিনা এটাও একটা যোগ, কিন্তু আর কি নিজেকে যুক্ত করতে পারছে এটা যোগ। আবার যে সুগারের পেশেন্ট, সে যদি ভাবে আমি সুগার থেকে নিজেকে বিযুক্ত করবো, এটা একটা যোগ, কিন্তু সেটা কি আমি একটা জিনিসকে মন দেবো তাহলে মনোযোগ, আমি মন যুক্ত করছি মানে মনোযোগ। আবার একটা প্রচণ্ড সিস্টেম, যে সিস্টেমে আমি মন দেবো না, মনটাকে বিযুক্ত করবো, অর্থাৎ আমি এটাকে উইথড্রয়িং ফ্রম দ্য এনভায়রনমেন্ট, আমি এনভায়রনমেন্ট থেকে নিজেকে বিযুক্ত করছি, এটাও একটা যোগ, সেটাকে আমরা কিন্তু বলি প্রত্যাহার। সেটা এবং তার ফলে এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু অষ্টাঙ্গিক মার্গ, যেখানে এর সঙ্গে পরবর্তীকালে বলবো ধারণা। ভারতীয় দর্শনে সবসময় আমরা দেখবো যে সমস্ত রকমের বিষয়বস্তুর সঙ্গে এপিস্টেমোলজিক্যাল পার্সপেক্টিভ সেখানে যুক্ত হচ্ছে। অর্থাৎ আমি ফিজিক্যালি ভেরি ওয়েল শেপড, আমি ফিজিক্যালি আমি খুবই শক্তিশালী, এটা ঠিক আছে, কিন্তু আমার যদি ধারণাগত বিকাশ না থাকে, আমার যদি এপিস্টেমোলজিক্যাল বিকাশ না থাকে, তখন কিন্তু সেই মার্গগুলোও দুর্বল হয়ে পড়ে। সুতরাং ভারতীয় দর্শন সেই ধারণার কথা বলেছে, যে কতটা কনসেপচুয়ালি আমি সাউন্ড, কতটা ধারণাগত দিক থেকে আমার বিকাশ হচ্ছে, সেটাও কিন্তু আমাদের জীবন, আমাদের আচরণ, আমাদের ভাবনা, আমাদের সমস্ত কিছুর ক্ষেত্রে একটা প্রাসঙ্গিক ব্যাপার। এবং আরও দুটি টার্মস এখানে আছে, যেটাকে একটা বলা ধ্যান এবং একটা সমাধি। ঠিক আজকের দিনে আমরা ধ্যান সমাধিটাকে কিন্তু আমরা ঠিক একেবারেই কিছুটা আধ্যাত্মিক ভাবে আমরা ব্যাখ্যা না করে আমরা বলতে পারি ধ্যান মানে হচ্ছে যখন আমার আই হ্যাভ গ্রেটার কনসেন্ট্রেশন, আমার যখন কনসেন্ট্রেশন বেশি তখন সেটা ধ্যান। আর সেটা যখন একেবারেই নিবিষ্ট চিত্তে যদি আমি মনোনিবেশ করতে পারি, সেটা হচ্ছে সাধনা আর কি। অর্থাৎ ধ্যান বা সমাধি বা সাধনা এটা কিন্তু এরকম, যেমন আর্কিমিডিস যখন কোনো একটা জিনিসকে আইডেন্টিফাই করছেন, বা যখন নিউটনের সেই গ্র্যাভিটেশনাল ফোর্স যখন আইডেন্টিফাই করছেন, এটা কিন্তু কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমি দেখছি, আপনি দেখছি, সবাই দেখছি, কিন্তু তাদের এই কঠোর মনোনিবেশ আছে, আইডেন্টিফাই করার ক্ষমতা আছে। আপনি সবাই একসাথে বসে আছি, বাট দে আর আইডেন্টিফাইড। সুতরাং তাদের কনসেন্ট্রেশনটা এতটাই উচ্চ স্তরের, ভাবনাটা এমনই একটা লেভেলে তারা রিচ করাতে পারে যে দে ক্যান আইডেন্টিফাই। সুতরাং আমাদের মানসিক স্তরের সর্বোচ্চ ভাবনাটাই হচ্ছে কোনো সমাধি। এবং তার যে তার যে মেডিটেশন বা এই ধরনের যে ওয়েজ যেগুলো আছে, সেগুলোর মধ্য দিয়ে বা ধ্যান বা এই ধরনের ধারণা, এইগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেই সমাধি স্তরেই পৌঁছি, যখন আমরা মানসিক উৎকর্ষতার একটা চরম শিখরে পৌঁছতে পারি। ওয়াই উই ক্যান কন্ট্রোল আওয়ার মাইন্ড, এক কথা আর কি। আমরা নিজের মনটাকে যখন নিয়ন্ত্রণ করতে পারছি, কারণ আমরা এটা জানি যে পতঞ্জলির যে সূত্র, যোগসূত্র যেটা, তার প্রথমটি বলা হয়েছে যে চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ যেখানে আমরা মানসিক বৃত্তিটাকে কিছুতে আমি কন্ট্রোলই করতে পারছি না, তো সেটাকে যদি রোধ করতে পারি তখনই সেটা যোগ আর কি। যোগ মানে এইটা, যখন আমরা মানসিক সেই বৃত্তিগুলোকে, কার্যকারিতাগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি, সেটাই আমাদের কাছে কিন্তু যোগ সাধনা। সেটা সুতরাং এই যে একটা ব্যবহারিক যে একটা পন্থা পদ্ধতি প্রক্রিয়া, তার মধ্য দিয়ে কিন্তু আমরা যোগ দর্শনটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। এবং সেটা মেটাফিজিক্যালি আমরা বলেছি, যেটা অনেকটা অ্যালাইক ফিলসফি বলে সাংখ্য দর্শনের মতো। হ্যাঁ, সাংখ্য দর্শন ডুয়ালিস্টিক রিয়ালিজম, এটাও ডুয়ালিস্টিক রিয়ালিজম। ওটাও পঞ্চবিংশতি তত্ত্ব, এটাও পঞ্চবিংশতি তত্ত্ব। ওটা উইদাউট গড, এটা হচ্ছে উইথ গড। ওখানে এক্সটার্নালিটি প্লাস ইন্টারনালিটি, এইটাকে অ্যাটেইন করা হচ্ছে, ডিফারেন্সিয়েট করা হচ্ছে একটা লজিক্যাল, একটা যৌক্তিক, একটা এপিস্টেমোলজিক্যাল পার্সপেক্টিভের মধ্য দিয়ে। এইটাকে আমরা সেটা মার্গ বা ব্যবহারিক প্রয়োগের মধ্য দিয়ে সেটাকে আমরা সেই অবস্থানটাকে আমরা আনার চেষ্টা করছি। এবং যে এপিস্টেমোলজিক্যাল পয়েন্টে আমরা সাংখ্য দর্শনের ক্ষেত্রে দেখেছি, একই এপিস্টেমোলজিক্যাল পয়েন্ট কিন্তু যোগ দর্শনের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ওখানে আমরা যেমন বলেছি যে প্রত্যক্ষ অনুমান শব্দ, পারসেপশন, ইনফারেন্স এবং টেস্টিমনি, এটা যেমন একটা সোর্স অফ নলেজ,
সাংখ্য দর্শনের ক্ষেত্রে যেমন নলেজ, এই তিনটে সোর্স অফ নলেজ, যোগ দর্শনের ক্ষেত্রেও এই তিনটেই কিন্তু সোর্স অফ নলেজ। আর যেটা বলাই হলো আর কি, অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভ যেটা, সেটা আত্মমুক্তি। এবং মুক্তি কিন্তু তখনই সম্ভব যদি আমরা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, এই জিনিসটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং তার ডিফারেন্সিয়েট নিজের মতো করে করতে পারি। যখন আই ক্যান এবল টু ডিফারেন্সিয়েট মাই ইন্টারনালিটি উইথ এক্সটার্নালিটি, আমি যখন ডিফারেন্সিয়েট করতে পারবো, তখন আই এম ভেরি ক্লোজ টু ইমানসিপেশন। তখন অনেকটাই আমি আত্মমুক্তির কাছাকাছি। সেটা পদ্ধতিগত পার্থক্য থাকলেও সাংখ্য দর্শনের ক্ষেত্রে পদ্ধতিগত করে একটা তাত্ত্বিক পদ্ধতি, এটা প্রয়োগমূলক পদ্ধতি। এবং আধুনিক কালে যেটা আমরা বলবো, যেটা ঘটনা, আমরা যখন কোনো একটা ইনফরমেশন আমরা অ্যাকোয়ার করি পড়াশোনার মধ্য দিয়ে, জীবনচর্যা আচরণের মধ্য দিয়ে, আমরা যখন সেটাকে আত্মস্থ করার চেষ্টা করি, তখন কিন্তু এটা ঘটনা। কখনোই কিন্তু আমার পক্ষে সেই কনসেন্ট্রেশন দেওয়া সম্ভব না যদি না আমি এই পদ্ধতিগুলো আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। অর্থাৎ আমার মনের যে বিভিন্ন উপাদানগুলো আছে, যে বা মার্গের যে বিভিন্ন রকম যে ব্যবস্থাগুলো আছে, সেগুলো কিন্তু ধীরস্থিরভাবে আমার বিভিন্ন প্রয়োগের মধ্য দিয়ে, বিভিন্ন প্র্যাকটিসের মধ্য দিয়ে আমাকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। যদি করা যায়, তবে দেখা যাবে সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আমার যে কোনো একটা বিষয়ের প্রতি মনোনিবেশ, আমার যে কোনো একটা ক্লাসরুমের প্রতি আমার যে মনোনিবেশ, সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। একজন পড়ুয়া হিসেবে, একজন লার্নার হিসেবে আমি কিন্তু অনেক বেশি সাবলীল হতে পারি। একজন অধ্যাপক হিসেবে আমি অনেক বেশি সাবলীল হতে পারি। একজন শিক্ষার্থী হিসেবে আমি অনেক বেশি সাবলীল হতে পারি, যদি এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা আমাদের অভ্যাসের মধ্য দিয়ে আমরা সেগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে পারি। সুতরাং এটাই সংক্ষেপে আর কি যোগ দর্শন। আজকে এই পর্যন্তই।